ভাবে শুরু হল। সপ্তাহের মাঝখানের দিন বুধবার দিন হাইকোর্ট ছেড়ে কোর্টের বাইরে সচরাচর থাকা হয় না। আজকে দিনটা বেশ অন্যরকম, তাই জন্য একটু কোনোদিন কোর্ট থাকলে যা হয় সকাল সকাল ঘুম থেকে তাড়াহুড়ো করে যদি গাড়ি চালিয়ে কোর্ট অব্দি দৌড়ানো, আজকে বেশ বেলার সময় ঘুম থেকে উঠে আমাদের বয়সী ছেলে মেয়েদের একটা দোষ, একটা বদভ্যাস হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা জল খাওয়ার আগে মোবাইল খুলে ফেসবুক, সে আপনি সমালোচনা করতেই পারেন, এই আমাদের অভ্যাস সবার কম বেশি। সেই ফেসবুকটা খুলে আজকে আলসেমির একটা সকালবেলা এমন একটা খবর চোখে পড়লো, যে খবর দেখে আনন্দের সাথে গোটা দিনটা শুধু নয়, আগামী বেশ কয়েক মাস বামপন্থী আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই খবর অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করবে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বেশ কয়েকটা পৌরসভা এবং কর্পোরেশনের উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচন হুগলি জেলার চন্দননগর কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড বামফ্রন্টের ভরা বাজারেও যেখানে আমরা হেরেছি, গত 30 বছর ধরে যে ওয়ার্ডে আমরা কখনো জিততে পারিনি। 2010 সাল অব্দি আমরা কর্পোরেশন চালিয়েছি, 2010 সাল অব্দি বামপন্থীরা চন্দননগর কর্পোরেশন যখন চালিয়েছি সেই সময় তো আমরা জিততে পারি না। শূন্য হয়ে যাওয়ার মাত্র 1.5 বছরের মধ্যে আজকে সকালবেলায় ফেসবুকে ভেসে উঠল সেই ছবি, চন্দননগরের 17 নম্বর ওয়ার্ড 130 ভোটে বামপন্থীরা জয়যুক্ত হয়েছে। এখন অনেকে প্রশ্ন করতেই পারে যে একটা এত বড় রাজ্য, সেই রাজ্যে একটা এমএলএ নেই, একটা এমপি নেই, একটা মাত্র পৌরসভা আমাদের রয়েছে তাহিরপুর, বেশিরভাগ জায়গায় আমরা বিরোধী দলের তথ্যটুকু পর্যন্ত পাইনি পৌরসভা এবং কর্পোরেশনের ক্ষেত্রে। সেখানে আজকে একটা কর্পোরেশনে একটা উপনির্বাচনের ভোট, সেই ভোটে জয়যুক্ত হওয়া, এতে এত আপ্লুত হওয়ার কি ব্যাপার রয়েছে? যেহেতু কোঅর্ডিনেশন কমিটি কোন এনজিও নয়, আমি প্রথমে বলিনি আপনাদেরকে, যেহেতু কোঅর্ডিনেশন কমিটি কোন এনজিও নয়, এনজিও রক্তদান শিবির করে, ক্লাব আমার পাড়ার ক্লাবও রক্তদান শিবির করে, আবার কোঅর্ডিনেশন কমিটিও রক্তদান শিবির করে। কিন্তু আমি বিশ্বাস করি বামপন্থীদের প্রত্যেক কটা কার্যকলাপে রাজনীতির বার্তা, রাজনীতির উদ্দেশ্য সবকিছু লুকিয়ে থাকে। এই জন্য আজকে আপনাদের কি কথাগুলো বলছি, কেন হঠাৎ করে একটা মাত্র উপনির্বাচনে জয়, আর সেই জয় এতটা তাৎপর্যপূর্ণ আমাদের কাছে। দেখুন আজকে কত পার্সেন্ট দিয়ে বাকি 30, 1% ছাড়া 31%। আমি বিশ্বাস করি, আমি আগের দিনকে রানী রাষ্ট্রপতি রোডের এবিপিটি সমাবেশে তারা আমন্ত্রণ জানিয়েছিল বললাম, এই যত অর্গানাইজেশন এতদিন ধরে ছিল, এবিপিটিএ হতে পারে, এবিটিএ হতে পারে, কোঅর্ডিনেশন কমিটি হতে পারে, ওয়েবকুটা হতে পারে, যারা অর্গানাইজেশন ছিল, প্রত্যেকটা অর্গানাইজেশনের নিজস্ব কিছু দাবি নিয়ে এতদিন ধরে তারা রাস্তায় আন্দোলন করেছে, তারা বিভিন্ন রকমের দাবি দেওয়া দেওয়ার চেষ্টা করেছে, এবং তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া মূলত নিজেদের জন্য দাবি দেওয়া। আপনাদের ক্ষেত্রে বলা যেতে পারে অনলাইন ট্রান্সফার করবেন না, আপনাদের ক্ষেত্রে বলা যেতে পারে ডিএ হক পাওয়া, সেই হক পাওয়া করুন। কিন্তু দেখুন আজকে এই রক্তদান শিবির উৎপাদন করবার সময়তে আপনাদের সংগঠনের নেতা তিস্তা শীতলাদের নাম কিসের জন্য নিয়ে আসবে? এবিপিটিএ তারা প্রোগ্রাম করছে, সেই এবিপিটিএ বড় বড় করে স্লোগান লিখছে যে জাতীয় শিক্ষানীতিকে প্রত্যাহার করতে হবে। কিসের জন্য করতে হচ্ছে? আজকে করতে হচ্ছে তার কারণ আজকে এমন একটা সরকার এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্য দুটো জায়গাতেই রয়েছে, যেখানে শুধুমাত্র আপনাদের প্রফেশনাল দাবি দেওয়ার থেকে বেরিয়ে গিয়ে সমাজের বৃহত্তর অংশের দাবি দেওয়া নিয়েও আপনাদের কাছে লড়াই আন্দোলন সংগঠিত করতে হচ্ছে। আপনারা নিশ্চয়ই একমত হবেন, শেষ বিধানসভা নির্বাচনে বিজেপি আমাদের কাছে প্রধান বিরোধী দলের তকমা অর্জন করেছে, প্রায় 37% ভোট পেয়েছে। আপনারা বিশ্বাস করেন এই 37% ভোট বিজেপির ভোট? আপনারা বিশ্বাস করেন এই 37% ভোট রাম মন্দিরের ভোট? আপনারা বিশ্বাস করেন এই 37% ভোট হিন্দুত্ববাদের ভোট?
আপনারা বিশ্বাস করেন এই 37% ভোটের 37% মিলে সকালবেলায় ঘুম থেকে উঠে বলেন হিন্দু রাষ্ট্র তৈরি করবো ভোট না। এই 37%-এর অন্তত 31% ভোট হচ্ছে তৃণমূল বিরোধী ভোট। এই তৃণমূল বিরোধী অ্যান্টি ইনকামবেন্সি ভোট শুধুমাত্র বিজেপি কেন্দ্রের সরকারে আছে। মুকুল রায় 2021 সালে জামাই ষষ্ঠীর আগে দাঁড়িয়ে আপনাদেরকে বলেছিল যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে ত্রিপুরার সমস্ত টিয়া আমরা চুকিয়ে দিয়েছি, কেন্দ্রের হারে দিয়ে দেব। রাজ্য সরকারের কর্মচারীদের একটা বড় অংশ তাতে আস্থা রেখেছিলেন, ভেবেছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে, বিজেপি ক্ষমতায় আসবার পরে দিয়ে সেই দিয়ে কেন্দ্রের হারেই মেটাবে। আমাদের ব্যর্থতা আমরা বুঝে উঠতে পারিনি যে বিজেপি যদি কোনোদিন ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গের বুকে, তাহলে আজকে রাতে ঘুমোতে যাওয়ার সময় আপনি দেখবেন আপনি রাজ্য সরকারের কর্মচারী আছেন, পরের দিন সকালবেলায় উঠে দেখবেন গোটা দপ্তর বেসরকারি কর্ম হয়ে গেছে, পরের দিন সকালে আপনি সরকারি কর্মচারী পর্যন্ত থাকবে না, দিয়ে চলে পরে পর। ফলত এই যে 37% ভোট, এই 37% ভোট হচ্ছে শুধুমাত্র বিজেপি কেন্দ্রীয় সরকারে থাকবার সুবাদে। মমতা ব্যানার্জির কাছে সিআইডি আছে, সুশান্ত ঘোষকে জেলে পুরেছে, তাহলে বিজেপির কাছে সিবিআই আছে। মমতা ব্যানার্জির কাছে 7,000 টাকা আছে, রোজগারির টাকা আছে, তো বিজেপি আর করে ছিলেন না, বিজেপির কাছে 7,000 টাকা আছে, বিজেপির কাছে মেরুল চৌধুরীর টাকা আছে। তাহলে চোর যদি মারতে হয় আমাকে গুন্ডা ভাড়া করতে হবে। আনফরচুনেট এটাই ভাবনার হয়েছে এখন সমাজে। আপনি কথা বলে দেখবেন এটাই ভাবনা। ফলত সেই জায়গা থেকে মানুষের একটা বিজেপির প্রতি ভেসে যাওয়া। তো আপনারা সন্ধ্যাবেলা মিডিয়া করেন, মিডিয়া করে আমাদেরকে কিছু সময় দেখতে পান, দেখেন বিভিন্ন রকম ভাবে আমরা আমাদের পার্টির জন্য বলবার চেষ্টা করছি। কিন্তু একটা বিষয় জেনে রাখবেন, যে কোনো মিডিয়া হাউস সেই মিডিয়া হাউস একবারের জন্য চাইবে না আমাদের কোনো পার্টির কথা কোনো মানুষের কাছে একবারের জন্য পৌঁছা। মিডিয়া বাইনারি তৈরি করলো, হয় তৃণমূল নয় বিজেপি, নয় বিজেপি হয় তৃণমূল। সেই বাইনারির সবচাইতে শেষ পর্যায়ে হচ্ছে বিধানসভা নির্বাচনে বামপন্থীদের শূন্য হয়েছে। আর এই বাইনারির সবচাইতে সুফল হচ্ছে তৃণমূল কংগ্রেস শাসক দল, বিজেপি বিরোধী দল। আপনি কি ভেবেছেন খুশি কে হয়েছে? মমতা ব্যানার্জি। আপনি কি ভেবেছেন খুশি কে হয়েছে? নরেন্দ্র মোদী। ভুল। সবচাইতে যদি বেশি কেউ খুশি হয়ে গিয়ে থাকে তার নাম আরএসএস। যে আরএসএস দেখে নিল যে আমাকে মেনে চলার দুটো রাজনৈতিক দলের একটা শাসক পক্ষে বসে আছে আর একটা বিরোধী পক্ষে বসে আছে, আর যারা আমাকে মানে না আমি তাদেরকে শূন্য করে পারবো। তাই জন্য আজকে সকালবেলা চন্দ্রনগরের নির্বাচনের যে ফলাফল, সেই নির্বাচনের ফলাফল খুব ইতিবাচকপূর্ণ ফলাফল। কেন ইতিবাচক ফলাফল? শূন্য হওয়ার কয়েক মাসের মধ্যে যে পৌরসভা নির্বাচন সংগঠিত হয়েছে, কর্পোরেশন নির্বাচন সংগঠিত হয়েছে, সেখানে শুধুমাত্র চন্দননগরে আমরা 27% ভোট পেয়েছিলাম শেষবারের নির্বাচনে, যেটা ডিসেম্বর মাসে হল। ডিসেম্বরে সম্ভবত ডিসেম্বরের 5টা উপনির্বাচন, 5টা জায়গা নির্বাচন হল ফেব্রুয়ারিতে সম্ভবত, ফেব্রুয়ারি। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে বামপন্থীদের এই যে জয়, কোন জেলায় জয়? হুগলি। কোন হুগলি? 2018 সালের পর থেকে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল বিরোধী ভোটে পরিপুষ্ট হয়ে গিয়ে ফুলে ফেপে উঠে বিজেপি যেখানে সবচাইতে বেশি দৌরাত্ম করেছে তার নাম হুগলি। সেই হুগলিতে দাঁড়িয়েও আজকে সাধারণ মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করে, বিজেপিকে প্রত্যাখ্যান করে বামপন্থীদেরকে জয় করতে হচ্ছে। কিসের? সাধারণ মানুষ ভিতরে ভিতরে তার যে রাজনৈতিক মত, তার যে রাজনৈতিক কথা, তার যে রাজনৈতিক সংস্কৃতি, তার মধ্যে দিয়ে বুঝতে পারছেন গোটা রাজ্য জুড়ে যা চলছে তা ঠিক চলছে না। গোটা রাজ্য জুড়ে যা যা চলছে, যাদের ওপর চলছে তাও ঠিক চলছে। আমরা বলছি এমন একটা অপরাধ রাজ্য সরকারকে লাভ কি বলতে পারেন? হাইকোর্টের পাশে একটা আলো বিচের রাস্তা, তার পাশে বিধানসভা। শেষ 1.5 বছর ধরে সারা বাড়িতে বসে মমতা ব্যানার্জি যা যা করেছে আমরা নাকপথ দিয়েছি হাইকোর্টে বসে। এমন সরকার থেকে লাভ। বিধানসভায় বসে 213টা আসন নিয়ে মমতা ব্যানার্জি যা যা সিদ্ধান্ত নিয়েছেন তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আমরা বাধ্য করিয়েছি হাইকোর্টে বসে। বামপন্থী আইনজীবী। কোন রাজ্যের সরকার? যে রাজ্যের সরকারের কর্মচারীদের উদ্দেশ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কেউ কেউ করবেন। আমি কথাটাকে খুব পজিটিভ ভাবে, কেউ কেউ কারা করে কুকুরের কাজ, কুকুরের কাজ ধান শক্তি করবো, ধান শক্তি দিয়ে কি করবো? চোর খুঁজে বের। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চোর খোঁজার যে কাজ তা বামপন্থী আইনজীবীরা করেছে, বামপন্থীরা রাস্তায় নেমে চলেছে। আর
শিবচর যাতে পালিয়ে না যায় তার কাজও আপনাদেরকে করতে হবে, কারণ মমতা ব্যানার্জি আপনাদেরকে বলেছেন নতুন করবেন না। নতুন যখন করতে বারণ করেছে, যখন কুকুর সমবর্তীয় বানিয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের, রাজ্য সরকারের কর্মচারীরাই ওই এক একটা দপ্তরে যে কুকুর ভাষা মমতা ব্যানার্জি করে রেখে দিয়েছেন, এই কুকুর ভাষা ভাঙবার যে সবচাইতে বড় কাজ, সেই কাজ রাজ্য সরকারের কর্মচারীরাই কোঅর্ডিনেশন কমিটি অফিস থেকে বসে এবং করছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল কি হয়েছে। মমতা ব্যানার্জির মতো এত অসহায় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মানুষ কোনদিন দেখেননি। 213 জন এমএলএ এখন বেড়ে দুপুরটা সব মিলিয়ে 219 হয়ে গেছে। মমতা ব্যানার্জি বলছিলেন যে আমি চাকরি দিতে চাই, বিকাশ পর্যায়ের জন্য চাকরি দিতে পারছি না। বামপন্থীরা শূন্য, বামপন্থীরা বিধানসভায় শূন্য, বামপন্থীরা লোকসভায় শূন্য, কেবলমাত্র রাজ্যসভায় বামপন্থীদের একটা মাত্র সিট রয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে। গতকাল রাজ্যের সেই দম্ভ, সেই অহংকার সম্পূর্ণ মুখ্যমন্ত্রীকে পর্যন্ত সেই বামপন্থীদের একজন রাজ্যসভার সাংসদের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে বাধ্য করিয়েছি আমরা। কি বলছেন মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জি বলছেন আমার কাছে চাকরি রেডি রয়েছে, আমি কোর্টের জন্য চাকরি দিতে পারছি না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য চাকরি হচ্ছে না, এক রঞ্জনের জন্য চাকরি হচ্ছে না, আর তৃণমূলের আরেক রঞ্জনের জন্য চাকরি হচ্ছে। আরেক রঞ্জনকে চেনেন আপনারা? চেনেন? শুনেছেন মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী কি বলেছেন? উপেন বিশ্বাস আপনাদের জেলায় এলাকায় উপেন বিশ্বাস বলছেন উপেন বিশ্বাসের পরিচিতি আলাদা করে দেওয়ার কিছু নেই, উনি সিবিআই জয়েন্ট ডাইরেক্টর ছিলেন একসময়। লালু প্রসাদ যাদবকে জেলে পাঠানোর যতগুলোর মাথা থেকে বেরিয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি নিখুঁত ভাবে যিনি প্ল্যান করে গেছিলেন, প্ল্যান ভাবে ইনভেস্টিগেট করে বের করেছিলেন, তার মধ্যে উপেন বিশ্বাস। উপেন বিশ্বাস বলছেন ওই রঞ্জন এত প্রভাবশালী একজন ব্যক্তি, তার বাড়ির কালী পুজোয় রাজ্যের তামর নেতা মন্ত্রীরা গিয়ে সেখানে ভোগ প্রসাদ খেয়ে আসতেন। স্বাভাবিক। ডাকাতকালী জানেন? ডাকাতকালী নাম শুনেছেন? দেখবেন ডাকাতিরা ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা ডাকাতকালী ছবিতে পুজো করে মালা চড়ায়। আমাদের রাজ্যের বুকে কাটমানি সিন্ডিকেট তোলাবাজির যিনি সবচাইতে বড় নেত্রী, কলকাতার বুকে তার পাতেও টাকা দিয়ে প্রসাদ পাঠানোর পরেই বাকি জায়গার ভোট খাওয়া শুরু। এই যে দেখেছেন না বিকাশ রঞ্জন ভট্টাচার্য গতকাল কি বলেছেন? মমতা ব্যানার্জি সরে গেলে দুবার তার মধ্যে 17,000 চাকরি আমরা করিয়ে দেব। এত বড় দুর্নীতির সরকারের পশ্চিমবাংলার মানুষ আগে কোনোদিন দেখেননি। আপনারা যারা রাজ্য সরকারের কর্মচারী, আপনারা যারা কোঅর্ডিনেশন কমিটি করেন, আপনাদেরকে ওই কাজ করতে হবে। সাধারণ মানুষকে বলতে হবে, সাধারণ মানুষের সামনে প্রশ্ন তুলতে হবে। সিপিএম তৃণমূল বিজেপি সব হলেও কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমকালে কখনো কেউ আমরা কোনোদিনও শুনিনি রাজ্যের শিক্ষামন্ত্রী সিনিয়র দপ্তরে গিয়ে বসে বসে হাজিরা দেওয়ার জন্য। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী চোরের মতো দুদিন ধরে গোটা রাজ্য জুড়ে পালিয়ে ঘুরে বেরিয়েছেন। তাদের লজ্জা? ভোটের সময় আপনি লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, এখন তো ভোট দেবেন, তাদের লজ্জা? মমতা ব্যানার্জি আরো ভয়ঙ্কর জায়গায় গিয়ে বলছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেয়েছে তোমার, তুমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গিয়ে বলো সে তোমাকে চাকরি পাইয়ে দেবে। কার চাকরি খেয়েছি আমরা? কার চাকরি খেয়েছি আমরা? আমরা গণেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি খেয়েছি। গর্ব করে বলে যাচ্ছি, আরো যত রকম দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীর ছেলেরা মোটা মোটা বান্ডিল দিয়ে চাকরি পেয়েছে, সবার চাকরি খাবে। উনি ভিডিও করছেন, দিন ফেসবুকে ছেড়ে দিন। বললেন কোঅর্ডিনেশনের রক্তদান শিবিরে বলেছে বাকি সবার চাকরি খাবো, কিন্তু তাদের চাকরি খাবো আমরা যারা যারা ওই মোটা বান্ডিল গিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে গিয়ে পৌঁছে দিয়েছে, তার ভিত্তিতে চাকরি হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গিয়ে বলবেন তুমি আমার চাকরি দিয়েছো, তাই জন্য তুমি আমার চাকরি ফিরিয়ে দাও? আমরা অন্য কথা বলছি। আমরা বলছি সেই সব ছেলেমেয়েরা যাদের চাকরি চলে গেছে তাদেরকে গিয়ে আমাদের বলা উচিত যে তোমরা যে তৃণমূলের নেতা মন্ত্রীদেরকে মোটা মোটা বান্ডিল দিয়েছিলে, দিয়ে চাকরি করছিলে, যাও গিয়ে এবার তাদের বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসে সেই টাকা সুদে আসলে নিয়ে আসতে হবে। এখন আমরা কি ভাবছি? যারা আমরা বামপন্থীরা বলছি, যা সংগঠনের তরফ থেকে বলছি, গণসংগঠনের তরফ থেকে বলছি, এই শুধুমাত্র হাওয়া পালন করবার জন্য বলছি, এই শুধুমাত্র হাওয়া পালন করবার জন্য বলছি না তো। দিয়ে নিয়ে আপনাদের আন্দোলন আজকের না তো, দিয়ে নিয়ে আপনারা কম আন্দোলন করেছেন না তো, দিয়ে নিয়ে আন্দোলন করতে গিয়ে আপনাদেরকে কুকুর, আপনারা কুকুর এই কথা
পর্যন্ত আপনাদেরকে তো শুনতে হয়েছে, কিন্তু তার লড়াই থেমেছে না, তার আন্দোলন থেমেছে না। আর সেই লড়াই, সেই আন্দোলন থামেনি বলে আপনারা জেনে রাখবেন, গোটা ভারতবর্ষের মুখে দৃষ্টান্ত স্থাপন করলেন আপনারা। আর হাইকোর্ট সেই দৃষ্টান্ত আরো বেশি করে স্থাপন করে দিল, যেখান থেকে প্রমাণিত হয়ে গেল ডিএ মমতা ব্যানার্জি কেন, মমতা ব্যানার্জির গোষ্ঠীর কারোর দান নয়, ডিএ আপনাদের মৌলিক অধিকার। আর সেই মৌলিক অধিকার থেকে কেউ আপনাদেরকে বঞ্চিত করতে পারে না। এখনো অন্ত বসছি, এখনো হিসেব করছে কত সুপ্রিম কোর্টে যায়। একবারের জন্য আপনাদেরকে ভেবে রাখবার জন্য অনুরোধ করছি, রাজ্যের সরকারের কোষাগার, ধরুন এটা কোষাগার, এখান থেকে আপনারা মাইনে পাবেন, এখান থেকে আপনারা ডিএ পাবেন। আদালত বলেছে তুমি ডিএ দাও, রাজ্যের কোষাগার থেকে আবার টাকা নিয়ে রাজ্যের সরকার আবার সুপ্রিম কোর্টে যাবে, এখান থেকে যাতে না ডিএ টাকা দেয় তার জন্য। এই টাকাটা আসছে মনে করতে, এই টাকা কারোর পকেটের টাকা, এই টাকা অনুব্রত মন্ডলের বডিগার্ড সাইদুল হোসেনের 150 কোটি টাকার মালিক তার টাকা। এই টাকা হচ্ছে রাজ্য সরকারের ফান্ডের টাকা, কোষাগারের টাকা। আবার আপনার ট্যাক্সের টাকা, যে ট্যাক্সের টাকা আপনি দেন, যে ট্যাক্সের টাকা আমরা দিই, সেই ট্যাক্সের টাকা খরচা করে কখনো সুপ্রিম কোর্ট, কখনো হাইকোর্ট, কখনো এই কোর্ট, কখনো ওই কোর্ট, কখনো ট্রাইব্যুনাল, এই করে করে কাটাচ্ছে। কোথায় দাঁড়িয়েছিলাম আপনাদেরকে ভাববার জন্য অনুরোধ করি। এই রক্তদান শিবির বলছিলেন একজন কংগ্রেস, রক্তদান শিবির ছেড়ে দিয়ে রক্তদান আন্দোলনের মধ্যে আমাদেরকে যেতে হবে। কেন? শুধুমাত্র রক্তের বাড়ানোর জন্য, ইউনিট বাড়ানোর জন্য না। ওরা কাজ অনেকে করছে, ও ক্লাব করছে, এনজিও করছে, প্রচুর করছে, ওদের খুব বিশেষ লাভ হয় না। লাভ হয় না বলতে ওদের ব্লাড কার্ড গুলো আসে, এলাকার কারণ অসুবিধা পড়লে বাড়ানো যায়। কিন্তু বামপন্থীরা আছে রক্তদান শিবির আয়োজন করছে, সেই রক্তদান শিবির আমার মতে এই খোলা, এই বন্ধ জায়গার মধ্যে থেকে আস্তে আস্তে বেরিয়ে গিয়ে খোলা মাঠের মধ্যে সে কাজ হোক। তার কারণ আপনারা দেখলেন গত 1.5 বছর ধরে বিজেপি কার্যত যখন ঘরের মধ্যে ঢুকে গেল, গত 1.5 বছর ধরে বিজেপি কার্যত যখন ঘরের মধ্যে ঢুকে গিয়ে খুঁজে পাওয়া গেল না, ঠিক সেই সময়তে নুপুর শর্মার মন্তব্য দিল্লিতে, তার পরবর্তী সময় মমতা ব্যানার্জি হঠাৎ করে 10 দিন পরে মনে পড়া, আর তারপর গোটা রাজ্য জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে হিন্দু বনার মুসলিম, মুসলিম বনার হিন্দু, এই বাইনারি তৈরি করার চেষ্টা করা হলো। আপনারা যারা এখানে বসে রয়েছেন, আপনাদের কথা ছেড়ে দিয়ে বলছে, আপনাদের যা সমস্ত কলিগ রয়েছে, আপনি কথাগুলো দেখবেন। আপনি যদি তাকে বোঝাতে সক্ষম হন যে তুমি যদি বিজেপিকে ভোটটা না দাও, তাহলে সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে তুমি ধূপদানি দিতে পারবে না, ওই 31% ডিএ 1 মিনিটের মধ্যে ভুলে যাবে। ভুলে গিয়ে বলবে বাবা আগে আমি আমার তুলসী তলা বাজে, তারপর ডিএ দিয়ে ফেলে দেবে। আপনি আপনার কোন মুসলমান কর্মচারীকে যদি এইটুকু শুধু বুঝিয়ে উঠতে পারেন যে তুমি তোমার ভোটটা যদি তৃণমূলকে না দাও, তুমি আর মসজিদে গিয়ে পৌঁছতে পারবে না নামাজ পড়বার জন্য, ওই 31% ডিএ 1 সেকেন্ডের মধ্যে ভুলে যাবে। ভুলে গিয়ে বলবে বাবা আগে আমি আমার ধর্ম সব বাঁচাই, তারপর ডিএ দিয়ে সবকিছু হবে। এই খেলার মধ্যেই গোটা ভারতবর্ষের রাজনীতি আর গোটা পশ্চিমবাংলার রাজনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। একটা দাঙ্গা আগে দাঙ্গা হতো কি করে? গত কয়েকদিন আগে টিভি9 এর একটা ডিবেট, সুন্দর একটা ডিবেট করছিল ওরা, ওপেন প্ল্যাটফর্ম ডিবেট। সেখানে বললাম একজন মানুষ বলতে চাইছেন যে এই যাতা হচ্ছে এ সমস্ত অশিক্ষার ফলাফল না। আগে কি করে দাঙ্গা হতো? আগে দাঙ্গা হতো মসজিদের কিছুটা দূরে একটু সুরের মাথা পাওয়া গেল, মন্দিরের কিছুটা দূরে গরুর মাথা পাওয়া গেল, দাঙ্গা। এই তো হচ্ছে। এখনকার দাঙ্গা শুরু হচ্ছে কোথা থেকে? এখনের দাঙ্গা শুরু হচ্ছে সন্ধ্যেবেলায় এসি ঘরে বসে একটা টিভি ডিবেট শোতে। যারা বসে আছে সবাই শিক্ষিত, যিনি ডিবেট করাচ্ছেন তিনিও শিক্ষিত, যে যা বলছে সবাই জানে আমি বলবার ফলে কি হতে পারে। এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে গোটা পশ্চিমবাংলার মানুষ আমরা দাঁড়িয়ে আছি। সাধারণ মানুষের মধ্যে যদি না মৈত্রীর বন্ধন আমরা বামপন্থীরা গড়ে তুলতে পারি, হিন্দু মুসলমানের মধ্যে আমরা বামপন্থীরা যদি না সাধারণ মানুষের মধ্যে যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক যদি না স্থাপন করতে পারি, আপনি জেনে রাখেন আপনি বিয়ের জন্য যত খুশি আন্দোলন করুন, আপনি ট্রান্সফারের বিরুদ্ধে যত খুশি আন্দোলন করুন, সেই আন্দোলনে আপনার মিছিলের লোক আসবে, আপনার মিটিং এর লোক আসবে, ভোটের বাক্সে গিয়ে দেখবেন সে লোক আর আপনার জন্য দাঁড়িয়ে ভোট দেয়নি বামপন্থীদেরকে। সে ভোট দেখবেন নয় বিজেপি দিয়ে চলে গেছে, নয় তৃণমূল দিয়ে চলে গেছে। তাই এই যে স্পিরিট পশ্চিমবঙ্গের মধ্যে, এই স্পিরিট সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। এই পরিমাণ দুর্নীতি আপনি দেখলেন গতকাল কয়েকদিন আগে, আমার কথায় দীর্ঘ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, সিবিআই দপ্তর সিবিআই করে এত কিছু হলো। সিবিআই করার জন্য আমাদের কি না করতে হয়েছে,
আমি নিজে তখন কলেজের ছাত্র 2014 সাল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আব্দুল মান্নান, সুজন চক্রবর্তী, চিফ ফান্ড সাপ্লায়ার্স ইউনিয়ন ফোরামের তরফ থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে আমার এখনো মনে আছে লোকসভা নির্বাচনের শেষ দিন, প্রচারের শেষ দিন, সেই দিন সুপ্রিম কোর্ট রায় দিল যে সারদায় এবং রোজভ্যালিতে সিবিআই তদন্ত করে কারা কারা বেনিফিশিয়ারি তাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে। সেই অনুযায়ী তদন্ত করতে আজকে 2014 থেকে আজকে 2022 8 বছর পেরিয়ে চলে গেল। যার জেলের মধ্যে বসে থাকবার কথা ছিল সে এখন গান করছে ও লাভলি যার জেলের মধ্যে বসে থাকবার কথা ছিল সে এখন রাজ্যের মন্ত্রী হয়েছে। যার জেলের মধ্যে বসে থাকবার কথা ছিল সে সাংসদ হয়েছে। যার জেলের মধ্যে বসে থাকার কথা ছিল সে সিদ্ধান্ত নিচ্ছে আপনি দিয়ে পারেন কি পারেন না। অদ্ভুতভাবে আমরা দেখলাম শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে এই দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস দেখলাম গতকাল সিজিও কমপ্লেক্সের সামনে গিয়ে সেখানে বসে ধর্ণা দিচ্ছে। আমাদের কথা খুব পরিষ্কার যে এই রাজ্যের সরকার ক্ষমতায় আসবার পর থেকে যা যা দুর্নীতি হয়েছে এই দুর্নীতির সময় বন্টন ভাগ অধিকারী পরিবারও পেয়েছে। কারণ অধিকারী পরিবার বিজেপিতে জন্মগ্রহণ করেনি, তো বিজেপিকে পশ্চিমবাংলার বুকে নিয়ে এসছে তৃণমূল কংগ্রেস 1-2, আর অধিকারী পরিবার গড়ে উঠেছে এই তৃণমূল কংগ্রেসের ছাতার তলায়। আর এই তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় যা যা দুর্নীতি হয়েছে দুর্নীতির ভাগ হয়েছে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী এন্ড হিজ কোম্পানি, এন্টায়ার কোম্পানি। কিন্তু আজকে তিনি দাঁড়িয়ে আমাকে আপনাকে যে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে, এই গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা থেকে কিন্তু সাধারণ মানুষকে বাঁচাতে হবে। এই রাজনীতির আলোচনা শুধু আপনার রাজনীতির আলোচনা নয়, আমার রাজনীতির আলোচনা নয়। এই যে আমি বলবার সময় বলছিলাম যে বিমলদা বলবার সময় বলছিলাম না যে মেরুদণ্ড রাখা আছে যে জমের কাছে একমাত্র দেবে। এই মেরুদণ্ড কেবলমাত্র বামপন্থীদের রাখা আছে, আর কারুর মেরুদণ্ড সোজা নেই। আপনি কার মেরুদণ্ড দেখছেন? আপনারা যারা মনে মনে ভেবেছিলেন, আমি কনফার্ম আপনারা কেউ না কেউ ভেবেছিলেন যে আগে অন্তত বিজেপিতে একবার ক্ষমতায় হলেও আসুক, তারপর তৃণমূলটাকে টাইম দিই, তারপর সময় এলে বিজেপিটাকে কানেক্ট করে সরিয়ে দিয়ে বামপন্থীরা ক্ষমতায় চলে আসে। এই সহজ ভাবনা অনেকের মনের মধ্যে এসেছিল 2021 সালের নির্বাচনের আগে, এবং তা ভুল ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই ভাবনা আমাদের মনে আসবার অন্যতম কারণ ছিল মিডিয়া। সন্ধ্যাবেলা বসে যে খবরগুলো দিলি আমরা, খবর দেখায় না, ওরা খবর বিক্রি করে, আমরা সেই খবর দিই, তার জন্য ওরা টাকা পায়। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মুকুল রায় আপনাকে এসে বললো বিয়ের টাকা ফেরত দেবে, যে মুকুল রায় আপনাকে বললো যে গোটা পশ্চিমবাংলার বুকে সরকারি কর্মচারীদের জন্য কি কি সুবিধা আছে সবকিছু দেবে, সেই মুকুল রায় ভোটে হেরে দেওয়ার 1 মাসের মধ্যে জামাই ষষ্ঠী ভরা বাজারে, জামাই ষষ্ঠীতে যেমন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায়, দেখলাম মুকুল রায় ট্যাং ট্যাং করতে করতে বিজেপি থেকে আবার বাপের বাড়ি তৃণমূল কংগ্রেসে ফিরে চলে গেল। আপনাদের জেলার নেতা অর্জুন সিং, গণতন্ত্র প্রতাপ নেতা, হাটপাড়ায় ভোট হয় না, ভোট করা যাবে না, সেই অর্জুন সিং, অনেকে ভেবেছিলেন তো এই অর্জুন সিংকে দিয়ে তৃণমূলকে টাইম দেব। তারপর আমরা কি দেখলাম, ফিরে আসার একটা টাইম আছে, জামাই ষষ্ঠীর বাজার, গত মাসের জামাই ষষ্ঠীর বাজার, আবার অর্জুন সিং ট্যাঙ্গাই ট্যাঙ্গাই করতে করতে ফিরে চলে আসে। এখন আমি বোঝাচ্ছিলাম, এটা খুব অনেক জায়গায় বলি যে জামাই ষষ্ঠীতে কেউ খালি হাতে আসে, জামাই ষষ্ঠীতে দেখবেন হাতে করে উপহার নিয়ে আসে, জামাই ষষ্ঠীতে দেখবেন মাছ নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে। এই মুকুল রায় আর অর্জুন সিংও খালি হাতে আসে, সাথে করে নিজের 2 ছেলেকে নিয়ে এসেছে। একটা ছেলেকে এখন কাঁচরাপাড়ার যে পৌরসভা আছে সেই পৌরসভার ওখানে চেয়ারম্যান নাকি বানিয়েছে, কি ভাইস চেয়ারম্যান বানিয়েছে 1, আর 2 হচ্ছে অর্জুন সিং এর ছেলে, বিজেপি এমএলএ ছিল। কোনদিন গোটা রাজনীতির অঙ্ক, এই গোটা রাজনীতির অঙ্ক থেকে যদি বাংলাকে বাঁচাতে হয়, পশ্চিমবাংলাকে বাঁচাতে হয়, এই গোটা রাজনীতির অঙ্ক শুধুমাত্র নিজেদের মধ্যে আলোচনা না করে কিন্তু সাধারণ মানুষের মধ্যেও সেই অঙ্ককে পৌঁছে দিতে হবে। গোটা গণতন্ত্রের 3টি স্তম্ভ, সেই 3টি স্তম্ভের মধ্যে মমতা ব্যানার্জি 2টি স্তম্ভকে শেষ করে দিয়েছে। বিধানসভা শেষ, আপনি জেনে রেখে দেন, কারণ বিধানসভায় বামপন্থীরা নেই, বিধানসভায় কোনো বিল নিয়ে আলোচনা হয় না। আপনাদের কথা বলবার জন্য বিধানসভায় একজন মানুষ ওই মুহূর্তে নেই, কারণ বিজেপির কিচ্ছু যায় আসে না কে দিয়ে দেওয়ার কি না দেওয়ার, তৃণমূল তো না দিতে পারলে বেঁচেই যায়। ওই টাকায় যদি কন্যাশ্রীর উপস্থিতি আরো 200 টাকা বাড়ানো যায়, ওই টাকাতে যদি ওই লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা থেকে 600 টাকা করা যায়, তাতে অনেক বেশি উপকার। সাধারণ মানুষকে আমাদেরকে এই কথা বলতে হবে। অভিষেক ব্যানার্জির বউ সোনা নিয়ে এসে ধরা করবে বিমানবন্দরে, অভিষেক ব্যানার্জির বউ থাইল্যান্ডে উইকেট করতে যাবে, অভিষেক ব্যানার্জির বউ থাইল্যান্ডে ঘুরতে যাবে, আর আপনার বাড়ির মা বউটাকে 500 টাকার জন্য সবার বাড়িতে লাইনে দাঁড়াবে, হতে পারে নাকি কখনো? কোন তৃণমূলের নেতার মুখে আপনি দেখেছেন
দেখেন এই যে রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হয়েছে, এই পরিমণ্ডলের মধ্যে একমাত্র আদালত এখনো অব্দি গণতন্ত্রের স্তম্ভ হিসেবে গণতন্ত্রের বাতি জ্বালিয়ে রাখবার জন্য কাজ করছে। আর সেই কাজ করছে বলে আপনারা দেখছেন কিছুদিন আগে অভিজিৎ গাঙ্গুলির এজলাস বয়কট করলো। অমুকের ওখান থেকে ডিএ মামলার শুনানি হচ্ছে, ও এজলাস বয়কট করলো। আমার বাড়ির আবদার হাইকোর্টটাকে ওরা পঞ্চায়েত পেয়েছে, পঞ্চায়েতে যখন শুনানি হয় পঞ্চায়েতে বিচার করতে বসে, ওরা সেরকম একটা ভাবধারার মধ্যে রয়েছে। অভিজিৎ গাঙ্গুলি ওখান থেকে টেটের নির্দেশ বেরোচ্ছে, অভিজিৎ গাঙ্গুলি বয়কট করে দাও। আমরা বামপন্থীরা বলেছিলাম ওই এজলাস চলবে, ওই এজলাস যদি কেউ যেতে চায় সেই এজলাসে যাবে, ওই এজলাস যদি কেউ বন্ধ করতে চায় তাদের সামনাসামনি দাঁড়িয়ে কনফ্রন্টেশন হবে। কিন্তু হাইকোর্টে কারো দাবার জমিদারি নয় যে হাইকোর্ট বন্ধ করে দিয়ে মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করবো। এবং আমরা বামপন্থী আইনজীবীরা সেই কাজ আমরা করতে পেরেছি। 17 দিনের মাথায় ওই তৃণমূলকে বলতে হয়েছে যে হ্যাঁ, আমরা যে বয়কট এতদিন ধরে চালাচ্ছিলাম আজ থেকে আমরা সেই বয়কট করবো না, সেই বয়কট আমরা তুলে নিলাম। এই কাজ গোটা রাজ্যের মানুষ আমাদের অপেক্ষায় বসে রয়েছে। বিশ্বাস করুন আমি বলছি, বিশ্বাস করুন আমি বলছি, চারিদিকে গিয়ে অভিজ্ঞতা আমাদের হচ্ছে, মানুষ আমাদের অপেক্ষায় বসে রয়েছে। হ্যাঁ, এটা ঠিক বিভিন্ন কারণে হয়তো ভোট কিছুটা ডাইলিউট হয়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু তার মন তৈরি করে মানুষ আমাদের অপেক্ষায় বসে রয়েছে। আমরা কতটা মানুষের কাছে পৌঁছতে পারছি সেটার উপর হয়তো অনেক কিছু নির্ভর করছে। আপনাদের এই কর্মসূচি, রক্তদানের কর্মসূচি, আপনাদের কোঅর্ডিনেশন কমিটির বাকি যা যা দাবি দেওয়া নিয়ে লড়াই আন্দোলন যে সংগ্রাম, সেই লড়াই আন্দোলন সংগ্রাম সফল হোক, আর অনেক দূরে এগিয়ে যাক। এবং এই রক্তদানের যে কর্মসূচি, সেই কর্মসূচি সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি।